আমাদের একটা এনআইডি কার্ড আছে না, এই এনআইডি কার্ডের সঙ্গে আমাদের সবার স্বাস্থ্যের একটা সামারি। একজন ডাক্তার একটা রুগীকে 5 থেকে 7 মিনিট দেখে, এর মধ্যে 4 মিনিট লাগে তার কাগজগুলো গোছাতে। এটা একদম ফরজ কাজ, আমাদের এনআইডির সঙ্গে আমাদের একটা মেডিকেল সামারি থাকতে হবে। আগে প্রচুর দুর্নীতি হতো, ধরেন সিম্পল পারচেজ, হয়তো 200 কোটি টাকার পারচেজ হলো, এখানে প্রয়োজনীয় জিনিসগুলো আসলো না, বা ধরেন এই ভ্যাকসিন কিনলো যেটা কোভিডের, ওইখানে প্রায় 14,000 কোটি টাকার মতো খরচ হলো, কিন্তু ওইটা বানানোর সক্ষমতা বাংলাদেশে ছিল এবং একটা কোম্পানি ওইটা বানিয়েও ছিল। আগে প্রচুর দুর্নীতি হতো, ধরেন সিম্পল পারচেজ, হয়তো 200 কোটি টাকার পারচেজ হলো, এখানে প্রয়োজনীয় জিনিসগুলো আসলো না, বা ধরেন এই ভ্যাকসিন কিনলো যেটা কোভিডের, ওইখানে প্রায় 14,000 কোটি টাকার মতো খরচ হলো, কিন্তু ওইটা বানানোর সক্ষমতা বাংলাদেশে ছিল এবং একটা কোম্পানি ওইটা বানিয়েও ছিল। তো একটা বিশেষ গ্রুপের সুবিধার জন্য সমস্ত কাজগুলো ছিল দুর্নীতি পক্ষে। যে কোনো কাজের সময় চিন্তা করা হতো যে এতে কি আমরা বেনিফিটেড হই কি না। গত 1 বছরে কিন্তু এটা আমরা দেখি নাই। এখন আমাদের স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে অনেক কোয়েশ্চেন আসে, কিন্তু সহকারী স্বাস্থ্য উপদেষ্টা উনি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা অনেক দিন ধরে আছেন এবং উনি কিন্তু অনেকগুলো ঘটনা জানেন। তো ওনাদের দুজনের একটা যে একসঙ্গে ওনারা কাজ করছে, এতে দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আমরা দেখছি। নতুন হয়তো অনেক কিছু অ্যাড হয় নাই। আচ্ছা, প্রথমত আসলে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। যেমন এখানে প্রাথমিক স্বাস্থ্য, সেকেন্ডারি স্বাস্থ্য, টারশিয়ারি স্বাস্থ্য, তারপর প্রাইভেট, পাবলিক, তারপর নন গভর্নমেন্ট একটা এনজিও যারা অলাভজনক কিন্তু প্রাইভেট, অনেকগুলো নিয়েই কিন্তু স্বাস্থ্য। এখন আমরা তো প্রাইভেট হেলথ কেয়ার নিয়ে কাজ করি। স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে হবে। আমাদের এই প্রোগ্রামে আপনি খেয়াল করেছেন যে আমাদের সহকারী স্বাস্থ্য উপদেষ্টা উনি বলেছেন যে আমরা বেসরকারিকে যেমন নিয়ন্ত্রণ করি, আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকেও একইভাবে নিয়ন্ত্রণ করব। ধরুন সরকারি হাসপাতালে গেলে মাটিতে শুয়ে থাকলে বা ডাক্তার না থাকলে কিন্তু অতটা কষ্টের কারণ হয় না, যেটা বেসরকারি ব্যবস্থাপনায় হয়। তার মানে বেসরকারি ব্যবস্থাপনা এবং সরকারি ব্যবস্থাপনা পাশাপাশি চলবে, এটা একটা বড় ব্যাপার। সেকেন্ড হলো যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা আছেন, ধরেন আমরা তো স্বাস্থ্য ব্যবস্থাপনা অনেক দিন ধরে, আমাদেরকে ওনারা ইনভলভ করতে চান যে একটা লাইসেন্স কীভাবে আসতে পারে, কিংবা এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও দূরে নিয়ে যাওয়ার জন্য কী আসতে পারে। তো এটাও একটা ভালো দিক। আরেকটা দিক যেটা ওনারা বলছেন যে আমাদের যেমন ধরেন হসপিটাল রেগুলেশন, এটার কোয়ালিটি কন্ট্রোল, এটার সার্ভিস ইমপ্রুভমেন্ট, এটার যে ম্যানেজমেন্ট কমিটি বা কন্ট্রোলিং বডিতে ওনারা বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার লোকগুলোকে আনতে চান। এটাও একটা কিন্তু বেশ ভালো পদক্ষেপ। তো আমি খুব সংক্ষেপে যদি 5-6টা কথা বলি, যেমন ধরেন আমাদের স্বাস্থ্যে কিন্তু প্রথম হলো এই প্রাথমিক স্বাস্থ্য, যে আপনার নিউট্রিশন কোথা থেকে আসবে। আপনি যে ধূমপানকে বা মাদক দ্রব্যকে না বলবেন, এটা আপনাকে কে শিখাবে? আচ্ছা, বাচ্চার যে মায়ের দুধ খাওয়াটা জরুরি, এটা এনজিওরা বলে, আবার আরেকজন বলে না। পাশাপাশি এখন ডেঙ্গুতে আমাদের কি করণীয়, বা এই যে কিন্তু কিছুদিন আগে কিন্তু প্রচুর কোভিড ছিল, আমরা নিজেরাই 50টা টেস্ট করলে
20টা পজিটিভ পেতাম, এখন কিন্তু একটাও নাই। তো এই যে হঠাৎ করে যে একটা কোভিডের উপদ্রব হলো, এখানে কাদের ভূমিকাটা আসবে? আগে বেসরকারি ব্যবস্থাপনা বা এখন আমরা যেটা বলি যে বেসরকারি ব্যবস্থাপনা বলতে কিন্তু টারশিয়ারি কেয়ার আমরা বুঝি বা হায়ার সেকেন্ডারি, যে একটা লোক অজ্ঞান হয়ে গেল, হার্ট অ্যাটাক করলো, তার একটা বাইপাস সার্জারি লাগবে, তার সিজারিয়ান সেকশন লাগবে, হাই রিস্ক প্রেগনেন্সি, এগুলো আমরা বেসরকারি বলি। কিন্তু এগুলো তো টোটাল স্বাস্থ্য ব্যবস্থার 5 ভাগ মাত্র। 80% কিন্তু আমাদের এই আগে যে কথাগুলো বললাম যে একটু জ্বর আপনার আসলে আপনি কী করবেন, হঠাৎ করে আপনার পেট খারাপ হলো কী করবেন, আমরা এখন কি করি, আমরা এখন কোয়াক ডাক্তারদের কাছে যাই কিংবা ফার্মেসিতে গেলে নন কোয়ালিফাইড ফার্মাসিস্টরা আমাদেরকে একটা ওষুধ দিয়ে দেয়। এই 95%-এ আসলে এনজিও, পাবলিক, প্রাইভেট, এই তিনজনকে একসঙ্গে আসতে হবে। আরেকটা জিনিস বলি, জাস্ট কতগুলো এক্সাম্পল, যে আমাদের দেখেন 15,000 কমিউনিটি ক্লিনিক, এগুলো কিন্তু এখন কাজ নাই। এগুলি সরকার পতনের পরে এরা কারা নিবে একবার শুনি, এটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র নাম হবে বা আরেকটা নাম হবে, এটার কিন্তু এখন ম্যানেজমেন্টটা নাই ভালো। তো এগুলাকে তো আসলে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। আমরা 15,000 স্বাস্থ্যকেন্দ্রকে যদি বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ারের আন্ডারে এনে 90% সার্ভিস যদি আমরা ওইখানে দিতে পারি, আমাদের কিন্তু মানুষের যে হাহাকার বা মানুষের যে মৌলিক অধিকার স্বাস্থ্য, এটার বড় অংশটাই হয়ে যায়। এটা একটা। আরেকটা সিম্পল উদাহরণ দিই, যেমন পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনাতে প্রায় 45,000 এমপ্লয়ি কাজ করে। ওদের এখন পরিবার পরিকল্পনার উপকরণগুলো অনেক কম আসে। আগে যেমন প্রচুর আমরা পিল দেখতাম, কন্ডম দেখতাম, তারপর মানুষকে উদ্বুদ্ধকরণে আগে দেখতেন না টিভিতে 25% ওরাই কথা বলতো, এটা করেন ওইটা করেন। এখন দেখেন এগুলো নাই। বাচ্চা কমান, 1 বাচ্চা ভালো, 2 বাচ্চা আরও ভালো, এসব এখন দেখেন আপনি? দেখেন না। কারণ কি? ওদের বাজেটটা কমে গেছে। এই 45,000 লোককে কিন্তু আমরা এখন স্বাস্থ্যে কাজ লাগাইতে পারি। আপনি 45,000 মানে বুঝেন, তো দেশ চালানোর মতো কিন্তু। তো আমরা সবসময় শুনি ডাক্তার নাই, নার্স নাই। এখন ওদেরকে আমরা যদি, যেহেতু ওরা অলরেডি ফ্যামিলি প্ল্যানিং, হেলথ কেয়ার সম্বন্ধে জানে, তাদের কিন্তু অনেক প্রাইমারি কাজ আমরা দিয়ে দিতে পারি। তো দেখেন এই দুইটা জিনিস, একটা পরিবার পরিকল্পনার লোকগুলো কাজে লাগা, 2 নম্বর 15,000 স্বাস্থ্য ক্লিনিককে কাজে লাগানো। আমাদের যে এনআইডি আছে না, এনআইডি, আমাদের একটা এনআইডি কার্ড আছে না, এই এনআইডি কার্ডের সঙ্গে আমাদের সবার স্বাস্থ্যের একটা আপনার সামারি, আপনার জন্ম হয়েছে কবে, আপনি এ পর্যন্ত কোনো রোগ হয়েছে কি না, আপনার নিউট্রিশন লেভেলটা কি, আপনার ওজনের সাথে, বয়সের সাথে, হাইটের সঙ্গে মিল আছে কি না, আমার জন্য যেমন আসবে আমার ফ্যামিলি হিস্ট্রি কী, আমার কোনো হার্ট অ্যাটাক হয়েছে কি না, আমার অ্যাপেন্ডিসেক্টমি। তার মানে কি, আমি তো পরশুর আগের দিন এক ডাক্তারের চেম্বারে ছিলাম, তো ডাক্তারের কাছে উনি যে রুগী, ওনার হাজব্যান্ড এতগুলো কাগজ নিয়ে আসছে। ডাক্তার সাহেব এটা দেখে, একবার ওইটা দেখে, একবার বলে যাচ্ছে আপনার যেন কবে অপারেশন হয়েছে, আরেকবার বলে আপনার পেট এখন খেতে পারেন না। না, তার মানে কি? তার মানে কিন্তু একজন ডাক্তার একটা রুগীকে 5 থেকে 7 মিনিট দেখে, এর মধ্যে 4 মিনিট লাগে তার কাগজগুলো গোছাতে। এরপর উনি কী শুনে, কি লেখে, কি বলে। এটা একদম ফরজ কাজ আমাদের। এনআইডির সঙ্গে আমাদের একটা মেডিকেল সামারি থাকতে হবে, এনআইডির সঙ্গে হবে এটা। আর কোনো দরকার নেই আলাদা কার্ড, কারণ এনআইডিটা কিন্তু আমাদের খুব স্ট্রং একটা জিনিস। আপনি এনআইডি দিয়ে অনেক কিছু খুলে ফেলতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারেন, আপনার বাড়ি কই দেখতে পারেন। তো ওইটার সঙ্গে কিন্তু মেডিকেল সামারিটা খোলা কোনো বড় ব্যাপার কিন্তু না। বাংলাদেশে 15,000 হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার, 12 লক্ষ লোক কাজ করে। আমরা 14 কোটি মানুষের সার্ভিস দিই। 65% অফ দি পিপল, 70% লোক পকেট থেকে তার দেয়। এটা বললাম কেন? তার মানে একটা প্রাইভেট হেলথ কেয়ারের একটা বিশাল ভূমিকা। আমাদের 18টা লাইসেন্স লাগে। এই মুহূর্তে 15,000 হসপিটাল ডায়াগনস্টিকের যে লাইসেন্স আছে, এর মধ্যে 9,000 রিনিউ হচ্ছে না, বিকজ অফ আপনার এনভায়রনমেন্ট লাইসেন্স নাই। আরও 2,000 রিনিউ হচ্ছে না, ফায়ার লাইসেন্স নাই। তো এখন ডিম আগে না বাচ্চা আগে বলতে যেয়ে কিন্তু আপনি যেখানে যান পত্রিকায় উঠে লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছে। আসলে তো তা না,
প্রবলেম কিন্তু আমাদের না, প্রবলেম হলো নিয়ন্ত্রণকারী সংস্থার। ওনারা এতগুলা লোক নাই লাইসেন্স 15,000 জায়গায় যেতে একটা লোকের যদি একটা জায়গায় 3 দিনও যায় 100 লোক লাগে, ওনাদের আছে 4টা বা 5টা লোক। 15টা লাইসেন্সকে একটা ধরেন আমব্রেলার নিচে এনে একজন ডিজি ডাইরেক্টর থাকবে, ওনার সঙ্গে 5টা জায়গার থেকে নারকোটিক্স, ফায়ার, এনভায়রনমেন্ট, ডিজি আর হলো আপনার এই আচ্ছা আরেকটা 5টা, এই 5 জায়গা থেকে 5টা লোককে ওনারা ডিপুটেশনে এনে, ধরুন আমি লাইসেন্স করলাম ল্যাব এর জন্য, আমি দিলাম ডিজিকে, ডিজি হেলথের ডাইরেক্টরকে, ওনার সঙ্গে বাকি 4 জন কোঅর্ডিনেট করে আমাদের লাইসেন্সটা একটা ঘরের থেকে করে দেয়। এবং ওনাদের যদি লোকের অভাব হয়, ওনারা কিন্তু থার্ড পার্টি চাকরি দেওয়ার দরকার নাই, প্রচুর লোক আছে, ধরুন এনভায়রনমেন্টে শিক্ষিত লোক 600 আছে, তাদেরকে অ্যাডহক ভিত্তিতে নেক। এই আমরা দেখেন 1 লক্ষ টাকা কিন্তু আমরা দিই একটা লাইসেন্সের জন্য, 1 লক্ষ টাকা, তার মানে 15,000 থেকে প্রায় 150 কোটি টাকা আসতেছে হলো শুধু লাইসেন্স। এছাড়া কিন্তু প্রত্যেকটার জন্য আবার আলাদা, এনভায়রনমেন্টের জন্য আলাদা, ওইটার জন্য আলাদা। এ দিয়ে কিন্তু ওনারা থার্ড পার্টি 1000 খানেক লোক রাখতে পারে। এই যে আমাদের ভোগান্তিটা কমে গেল। তারপর ধরুন আমার মনে যদি ভয় থাকে, আর পাবলিক পারসেপশন যদি থাকে যে হাসপাতাল মানে লাইসেন্স নাই, যেটা কিন্তু নিয়ন্ত্রণকারী সংস্থার জন্য হচ্ছে, তাহলে তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা ট্রাস্টটা তো ফিরিয়ে আনতে পারলাম না। যেটা নিয়ে আমরা বারবার বলি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রধান অন্তরায় হলো আমাদের বিশ্বাস, যে আমাদের ব্যবস্থাই বোধহয় খারাপ। ডাক্তারের কাছে যাচ্ছে, ভালোভাবে কথা বলতেছে না, অনেক কিছু লুকায় রাখতেছে, বাইরে যায় কমপ্লেন করতেছে। এই ট্রাস্টটা কিন্তু একদিনে আসে না। এইসব অনেক নেগেটিভ নিউজ আমাদের কাছে আসে, রুগীদের কাছে যায়। তো ওনারা যদি এভাবে 5টা 6টা পয়েন্ট যদি ধরে, একটা হলো যে আমাদের এনআইডির সঙ্গে আমার মেডিকেল সামারি, 2 নাম্বার হলো আমার সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলোকে ইনভলভ করা, এটা কোনো গ্রামীণ ট্রামীণ কারোর নামে না। 3 নাম্বার আমাদের 45,000 এই ফ্যামিলি প্ল্যানিংয়ের লোকগুলোকে কাজে লাগানো, হেলথ কেয়ারের সঙ্গে একত্রীভূত করে। আচ্ছা, 4 নাম্বার হলো পাবলিক, প্রাইভেট অ্যান্ড এনজিও, এদেরকে একটা আমব্রেলার মধ্যে নিয়ে এসে 3টা ব্রাঞ্চের মতো কাজ করা, মানে একটা মানুষের যেমন 2টা চোখ, ওইখানে 3টা চোখ হিসাবে কাজ করা। আর 5th হলো আমাদের ধরেন 18টা লাইসেন্সকে একটা ঘরের থেকে বের করা। আমরা তো অনেক দেশে যাই, আমরা ধরুন মাউন্ট এলিজাবেথে যাই, আমরা বামরুংলারে যাই, আমরা অ্যাপোলোতে যাই, ম্যাক্সে যাই, তো আমেরিকান হসপিটালে আমরা যাই। প্রথম হলো কি ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরেন আপনি যদি একটা বামরুংলারে যান, তো ওদের বিল্ডিংটা দেখলে আপনার অনেক ভালো লাগবে, মানুষগুলো খুব ড্রেসড, রুগীরা তো ভিড় নাই, কথা খুব সুন্দর করে বলে, আপনার বসার চেয়ারটা অনেক ভালো, ওদের ফিটাও তো আমাদের 20 গুণ। কেমন? সেকেন্ড বলেন যে ওদের পেশেন্টের যে ডাটা সংরক্ষণ একদম আমাদের মতো, একদম ওদের ওই ক্লাউড সার্ভিস, রুগীর একটা হিস্ট্রি থাকে, যেমন ওদের গেলে আপনি হিস্ট্রিটা পাবেন, আমাদের হিস্ট্রি আছে। ওদের ডাক্তার রুগী যেভাবে দেখে আমাদের মতো দেখে, কিন্তু ওদের ডাক্তার দেখে 15 মিনিট, আমাদের ডাক্তার দেখে 5 মিনিট। বাংলাদেশে অ্যাটলিস্ট 100টা ডায়াগনস্টিক্সের রিপোর্ট সিঙ্গাপুর, ব্যাংককের মতো পরিষ্কার। ধরুন আমাদের এমআরআই বাইরে তো প্রচুর নিয়ে যায়, আমাদের রিপোর্টগুলো কিন্তু এখন বাইরে নিলে ল্যাবেটের রিপোর্ট ওনারা রিপিট করায় না, রিপিট করার কোনো স্কোপও নাই, কারণ একই মেশিন দিয়ে করি। বরঞ্চ আমাদের যে কনসালটেন্টরা, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট অনেক বেশি ওনাদের দেখে। আর আমাদের ক্যাপ আছে, কিন্তু আমেরিকান কলেজ অফ প্যাথোলজির অ্যাক্রিডিটেশন আমাদের আছে, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল একমাত্র ডায়াগনস্টিক্সের বেঞ্চমার্ক। হাসপাতালে যেমন জেসিআই, এএসিআই আর হলে এনইবিএইচ, আমাদের এনইবিএইচের অ্যাক্রিডিটেশন আছে। এই অ্যাক্রিডিটেশনগুলো কিন্তু বংশমর্যাদার মতো, যে হ্যাঁ ওরা আমাদের সঙ্গে একই চেয়ারে বসতে পারে, এটা কিন্তু কোয়ালিটির একটা সিম্বল। তো এগুলো থাকাতে ওদের সার্ভিস আমাদের সার্ভিস এক। আমাদের ধরেন ফি সিঙ্গাপুরের থেকে 20 ভাগের 1 ভাগ। ধরেন সিঙ্গাপুরে একটা বাইপাস অপারেশন করতে 1 কোটি টাকা লাগে, আমাদের এখানে লাগে ধরুন 4 লাখ, 3 থেকে 4 লাখ টাকা। ব্যাংককে লাগে 50 লাখ টাকা। তো ব্যাংকক সিঙ্গাপুরে গেলে আপনার কাছে মনে হবে যে বসে আরাম পাবেন,
ন্যাচারালি ডাক্তার একটু সময় দেয়, কিন্তু সব কিছু মিলিয়ে টাকা পয়সা, বিদেশে যাওয়া, সঙ্গে একজন লোক না, যেমন আমি আমার পরিবার, আমি বারবার বলি আমরা কিন্তু দেশে চিকিৎসা নিই, আমরা বাইরে কখনোই নিই না। আমার তো মোটামুটি তো আমরা অনেক সময় পার করে আসছি। আমাদের দেশের মধ্যে একটা নাক সিটকানোর একটা ব্যাপার, অন্যকে খারাপ বলার একটা ব্যাপার। বাংলাদেশ মানে খারাপ, বাংলাদেশের বাতাস খারাপ, সীসা, বাংলাদেশের ফল খারাপ, ফরমালিন, বাংলাদেশের সাংবাদিক খারাপ, ঘুষ নেয়, বাংলাদেশের ডাক্তার খারাপ, এই করে। এখান থেকে আসলে একদিনে তো এটা সম্ভব না, কিন্তু আমাদের এখন যে অবস্থা, স্বাস্থ্যটা যদি আমি বলি, এটাতে আমরা নির্ভর করতে পারি, শুধু একটু ফাইন টিউনিং দরকার। সব মিলিয়ে টেলে কিন্তু এখন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে, তারটা হয় কি, আমাদের রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি। ধরুন আমরা একটা ক্যান্সার হসপিটাল করছি, 450 কোটি টাকা খরচ হবে, 400 কোটি টাকা আমরা খরচ করে ফেলছি, আরও 50 কোটি টাকা লাগবে। তো এইটার যে মাসে ইন্টারেস্টটা আসে, অথচ সরকারের কিন্তু অনেক সেক্টর আছে 6-7-এও দেয়, আমাদের এখানে হলো 14-16, মানে গার্মেন্টস থেকে অনেক বেশি। অথচ আমরা বলি না বিদেশের লোক যাচ্ছে আমরা ঠেকাচ্ছি, আমরা তো ফরেন কারেন্সি অনেক বাড়াচ্ছি, তো মানে অনেক আটকাচ্ছি। এই যে ইন্ডিয়ান ভিসা আচ্ছা, আপনি এক বছরে একটা লোক আপনি বাইর করেন বলছে যে ভাই আমি তো ইন্ডিয়া যেতে পারি না, যে আমার বাপটা মারা গেছে, আসলে নাই। তো কিন্তু এগুলাতে করে যে একটু আমাদের হাসপাতালগুলোকে সরজমিনে দেখে ধরেন এই ইন্টারেস্ট রেট একটু কমায় দেওয়া, ধরেন আমাদের টাকা ধরেন আমাদের 400 কোটি টাকার মধ্যে আমরা দিচ্ছি 200 কোটি, গভর্নমেন্ট না, ব্যাংক দিচ্ছে 200 কোটি, আর 200 কোটি নাকি 6 বছরে দিতে হবে, তাহলে রুগীর গলা কাটতে হবে না আমাদের? এটা তো আমাদের 20 বছর করে দেওয়া উচিত। আমার ইনস্টলমেন্ট কম, আমরা তো জমিদার পরিবার থেকে তো আসি নাই, আমরা তো এক জেনারেশনের ব্যবসায়ী, প্র্যাকটিক্যাল জিনিসগুলো আসলে দেখে না। আমাদের দেশে হলেও যারা আসলে এই পলিসিগুলো করে, ওরা কখনো যারা কাজ করে তাদের সঙ্গে আলাপ করে না, ওনাদের মতো করেই করে ওরা। হ্যাঁ, ধরেন একটা জিনিস আপনি ইম্পোর্ট করবেন, আপনি তেল ইম্পোর্ট করবেন, অর্ডার দিতে 1 মাস, আসতে 1 মাস, বেচতে 6 মাস, সে 1 বছরের মধ্যে আপনার টাকা কিন্তু দিয়ে দিবে, বেচে ফেললে পুরো তেল আপনার পুরো টাকা ফেরত দিয়ে দিবে। কিন্তু একটা হাসপাতাল কি আপনাকে আসবে না তো, আপনার হাসপাতালটাতে তো রুগীদেরকে বিশ্বাস করতে সময় লাগবে, মেশিন বসাইতে সময় লাগবে, আপনার রিটার্ন আনতে সময় লাগবে। একটা হসপিটালে গ্যাস্টেশন পিরিয়ড বলে 6 বছর, মানে একটা হসপিটাল প্রফিট আসতে লাগে 6 বছর। তো ওই সময়টা তো আমাদের দিতে হবে, নাহলে আমাদের দেশে আপনি শিল্প হবে না। তো আপনি দেখেন গত 5 বছরে নতুন বড় হাসপাতাল কিন্তু একটাও আসে নাই, এবং নতুন কেউ আর করবেও না, কারণ মানুষ মনে করে যে অন্যদিকে ইনভেস্ট করলে সোসাইটিতে কোনো বদনাম নাই, লাভও বেশি, এবং আপনি কিন্তু চুপি চাপে অনেক কিছু করতে পারেন। যেটা একটা হসপিটাল এখন দেখেন, আগে কিন্তু কর্পোরেটরা আসছিল, এখন নতুন কর্পোরেটরা কিন্তু হসপিটালে বিনিয়োগ করে না, এবং যিনি একটা হসপিটাল করছে কোন কর্পোরেট পিপল, স্কয়ারের কথায় বলেন বা আপনি ইউনাইটেড কথা, কিন্তু সেকেন্ড হসপিটাল আর করে না, কারণ এটা তো অনেক বেশি রিস্ক। তো এগুলো মিলে টিলে এই দেশ তো আমাদের, এখন সবাই মিলে তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা প্রাইমারি হেলথ কেয়ার বলি, আমরা বিদেশে যাব না বলি, আমরা নিজে চিকিৎসা নিজে দিব বললে তো আমাদেরকে এসব যে আমাদের নীতি নির্ধারক, ফাইন্যান্সিং, লাইসেন্সিং, তারপর এটাকে মনিটরিং, ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এটা মানে জনবান্ধব, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। আচ্ছা, যেমন ধরুন আমরা তো 89-এ আমাদের কিন্তু যাত্রা শুরু, এটা প্রায় 4 দশক, আমরা অনেক বছর আমরা ডায়াগনস্টিক দিয়ে শুরু করেছি, এরপর আমরা স্পেশালাইজ সার্ভিস, কার্ডিয়াক, ক্যান্সার, তারপর আমরা চিটং হসপিটাল করেছি, আমরা স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স, প্যারামেডিক্স আমরা তৈরি করি, নার্স তৈরি করি, স্টেট ইউনিভার্সিটি থেকে আমরা স্পেশাল ওয়ার্কার আমরা তৈরি করে আমাদের কিন্তু একটা 360 ডিগ্রি, আপনারা বলেন না, 360 ডিগ্রি কিন্তু একটা সার্ভিস আমাদের করে ফেলছি আমরা অলরেডি। আমাদের 7,000 লোক কাজ করে, আমাদের ফার্মাসিউটিক্যালস আছে, ফার্মাসিউটিক্যালসের কিন্তু উদ্দেশ্য হলো কোয়ালিটি ফার্স্ট, আমরা ভালো ওষুধ, 200 ফার্মাসিউটিক্যালস আছে, তারপর আমি মনে করি যে ভালো ওষুধ তৈরি করতে হবে, ল্যাবেড ফার্মাসিউটিক্যালস। তো এখন আমরা আস্তে আস্তে, যেমন ধরুন ট্রান্সপ্ল্যান্টেশনটা আমরা বাংলাদেশে বিকজ অফ পলিসি আমরা শুরু করেছিলাম 2010-এ, পলিসি আমাদেরকে ফেভার করে না, আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। তো ওইটাতে যেমন ধরুন ট্রান্সপ্ল্যান্টেশনে আমরা কাজ করতে চাই। নাম্বার 2 হলো আমরা যেমন ধরেন ক্যান্সার হসপিটালটাকে আরও
আরও বড় আকারে বা আরও স্পেশালাইজড আকারে আমরা যাচ্ছি। এটা তো অলরেডি শুরু হয়ে গেছে। থার্ড হলো যেমন কিডনি নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা একটা হাসপাতাল করব কিডনির। মাদার অ্যান্ড চাইল্ড, বাচ্চা মা, এদের খুব স্পেশাল কেয়ার দরকার। এটা নিয়ে আমরা একটা হসপিটাল করব, আমাদের জায়গা নেওয়া আছে। সারা বাংলাদেশে আরও 10টা টারশিয়ারি কেয়ার হসপিটাল করতে চাই। যেমন অলরেডি উত্তরাতে আমরা কাজ শুরু করেছি, নারায়ণগঞ্জে কাজ শুরু করেছি, চিটং আমরা অলরেডি হাসপাতাল শুরু করেছি। আমরা 65টা ডিস্ট্রিক্টে যাব। হ্যাঁ, এটা কিন্তু আমরা ভেঙে দিছি। যখন ল্যাবের যশোরে গেছে, আমার সনোলজির যদি পাথর পায় পাথরই লেখে, যদি না পায় না লেখে। বাচ্চার বয়স যদি পেটের মধ্যে 6 মাস পায় 6 মাসে লেখে, 8 মাস লেখে না। তো এগুলো কতগুলো ম্যাল প্র্যাকটিস একসময় ছিল, এগুলো কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নিয়ম না। কিন্তু যখনই ল্যাবের রংপুরে গেছে, যখনই ল্যাবের যশোরে গেছে, যখনই ল্যাবের মুন্সিগঞ্জ গেছে, একটা কিন্তু ইথিক্যাল প্র্যাকটিস। কারণ আমরা কিন্তু সবাইকে চ্যালেঞ্জ করতে পারি, আমাদের কোথাও কম্প্রোমাইজ করার দরকার নাই। আমাদের যেমন ধরেন এমনও জানি যে লোকাল মেয়র, লোকাল পৌরসভা চেয়ারম্যান কাগজ পাঠিয়ে দেয়, দিয়ে বলে যে আপনি একটা নর্মাল রিপোর্ট দিয়ে দেন, আমার ভাইস্তা স্কলারশিপ নিয়ে বাইরে যাবে। আমরা কিন্তু সরাসরি তাকে না করে, এবং তার সাহসও হয় না ল্যাবইটকে বলা যে আপনি একটা ফলস রিপোর্ট দেন বা ফলস সার্টিফিকেট দেন। তো আমরা হওয়াতে কিন্তু আরও 10টা হয়ে গেছে। এখন সারা বাংলাদেশেই কিন্তু একটা ইথিক্যাল বলেন, মোরাল বলেন, এবং যা পেয়েছি সেই রিপোর্ট দেওয়ার একটা কালচার কিন্তু আইসা গেছে, এবং একটা কম্পিটিশান কিন্তু হচ্ছে। যেহেতু ল্যাবের মুন্সিগঞ্জে গেছে, লোকালরা কিন্তু ভাবতেছে আমরা যদি ভালো রিপোর্ট না দিই একসময় আমরা থাকতেই পারবো না, ওরা সব ব্যবসা নিয়ে যাবে। তো এভাবে কিন্তু একটা পরিবর্তন আমরা নিয়ে আসছি। কর্পোরেট হসপিটালে কিন্তু বাংলাদেশে প্রথম আমরা করি। এখন ধরেন স্কয়ার, ইউনাইটেড, অ্যাপোলো বড় বড় হসপিটাল হয়তো করে ফেলেছে, কিন্তু একটা হসপিটালে ফুল টাইম ডাক্তার, ফুল টাইম নার্স, 24 ঘন্টা সার্ভিস, সব ধরনের চিকিৎসা হয়। এদের লন্ড্রি আছে, আমাদের ক্যাফেটেরিয়া আছে, আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে। এটা কিন্তু আর কখনো কল্পনা ছিল না। আগে ছিল যে সরকারি হাসপাতাল ডাক্তাররা বিকালে আইসা ক্লিনিকে অপারেশন করতে, এখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। এবং আমাকে দেখে দেখে কিন্তু বাংলাদেশে এখন আমাদের মতো এরকম ফুল টাইম ডাক্তার নিয়ে 50 থেকে 100টা হসপিটালে ডায়াগনস্টিক তো হয়ে গেছেই। তো স্পেশালাইজডও যেটা আমি বললাম যে ক্যান্সার, কিডনি, হার্ট, তারপর ধরেন শিশু, হ্যাঁ, তারপর ধরেন নিউরো, বার্ন, এরকম যখন আরও 10, 15, 20টা হসপিটাল হবে, এটা করতে করতে ধরেন আমাদের আরও 10 বছর 20 বছর যাবে। তবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু থেমে নাই। ভালো ওষুধ বানাইতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকটা দিন আমরা কাজ করি। আজকে এই মুহূর্তে যেমন ধরুন উত্তর একটা নতুন হসপিটালের জন্য কাজ হচ্ছে, আমাদের 5টা ব্রাঞ্চের জন্য কাজ হচ্ছে, মানে কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে এবছরই। 8টা ডায়াগনস্টিক শুরু শেষ। চিরং আমরা অলরেডি পেশেন্ট, আজকে যেমন আমাদের 29টা পেশেন্ট ভর্তি। হ্যাঁ, তো আমাদের কিছু, আমি ইন্ডিয়াতে এক ভদ্রলোককে দেখছিলাম, উনি মন্দির তৈরি করে। তো ওনার একটা মূল মন্ত্র ছিল যে আমি যতদিন বাইচা থাকবো 5টা মন্দিরের কাজ চলবে, এবং প্রতি বছর আমার 7টা মন্দির আমি শেষ করব। আমি তো মন্দির বললো না, আমাদেরও কিন্তু এরকম যে আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের পরের জেনারেশন কিন্তু, এখন আমার ছেলে মেয়ে ওরা কিন্তু আমাদের সঙ্গে আসছে। আমরা কিন্তু মানুষের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা পূর্ণ নিয়োজিত। আমরা কিন্তু গার্মেন্টসে যাই নাই, আমরা টেক্সটাইলে যাই নাই, আমরা কিন্তু ধরেন ওই কথা ইলেকট্রনিক্সে যাই না। আরেকটা জিনিস বলি না, আমাদের কিন্তু চেইন ফার্মেসি আছে, 26টা ফার্মেসি। লার্জ ফার্মার পরে আমরাই প্রথম ফার্মেসি চেইন শুরু করি। কারণ আমাদের কাছে যেটা মনে হয় যে, বা মনে যেটা হয়েছে সেটা হলো কি, মিডফোর্ডে অনেক পচা ওষুধ পাওয়া যায়, 1/10, মানে ফেক মেডিসিন, 1/10 প্রাইস আপনি কিনতে পারেন। এখন ডাক্তার দেখালেন 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে আপনি ইনভেস্টিগেশন করলেন, 20,000 টাকা দিয়ে অপারেশন করলেন, 700 টাকার যে মেডিসিনটা কিনলেন ওইটা 5% ডিসকাউন্টের জন্য আপনি একটা ফেব্রিকেটেড মেডিসিন কিনলেন, আপনার তো কাজ হবে না। আমি নিজে গভর্নমেন্ট চাকরি করেছি, আমি গ্রামে দেখেছি অনেক ফার্মেসিতে, যেহেতু ওদের এসি নাই, উপরে টিন, গরমের সময় সবগুলা ওষুধ, মানে যেগুলো আপনার লিকুইড ওষুধ, সব হলুদ হয়ে যায়। তো ওই ওষুধটা তো কাজ করে না। আমি কিন্তু প্রথম একটা মডেল ফার্মেসির মতো করে 26টা ফার্মেসি করেছি, যেখানে এসি আছে, একজন ফার্মাসিস্ট আছে, এবং আমরা ওষুধগুলো সরাসরি ম্যানুফ্যাকচারার থেকে করি। কারণ আমাদের দেখা যায় কিন্তু অনেকে আসছে ফার্মেসি ব্যবসাতে। তো এটাও কিন্তু ধরুন বাংলাদেশে প্রায় 1 লাখ আছে এই রেজিস্টার্ড, আরও প্রায় 70,000 আছে আনরেজিস্টার্ড ফার্মেসি। এই ফার্মেসিটাও কিন্তু সরকারের ওই লেভেলে নিয়ে যাওয়াটা একটা ফরজ কাজ।
তো ওরকম ওই যে আপনি সংস্কারের কথা বললেন এর মধ্যে ফার্মেসিটাও থাকতে হবে। এরকম ৫টা ৬টা জিনিস যদি বড় মাপে ওনারা ধরে, কারণ এটা তো একদিনের কাজ না। একটা সংস্কার ৫০০ বছরও লাগে, ২০০ বছরও লাগে। তো ৫ বছরে এখন যদি শুরু করে ৫ বছরে যদি আপনি ভিজিবল কিছু করতে পারেন, এটাও একটা বিরাট মানে একটা সাফল্য। ধরেন এই যে আমরা অনেক বলি না যে ১ বছরের মধ্যে উপদেষ্টারা কী করলো, প্রশ্নই আসে না। ওনারা কী করবে? ওনারা তো শুরু করে দিয়ে গেছে। আমাদেরকে তো ওনারা ভাবাইতে সুযোগ দিছে যে না আপনি কথা বলতে পারেন, আপনি সত্যকে সত্য বলতে পারেন। এটাও তো একটা বিশাল সংস্কার। স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আপনারা সবাই আস্থা রাখেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন যা আছে এটা মানুষকে সার্ভিস দেওয়ার জন্য একমাত্র ট্রান্সপ্লান্টেশন ছাড়া সমস্ত সার্ভিস দিতে সক্ষম। এবং আজকে এই মুহূর্তে কিন্তু আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা সহ জ্বরের একটা মহামারী, কিন্তু মারা গেছে কেউ শুনবেন না, চিকিৎসা কিন্তু হচ্ছে। সো সাহস হারাবেন না, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আপনারা আস্থা রাখেন।